একেবারে ডান পাশে রয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত, সদস্য কেন্দ্রীয় কমিটি, জাতীয় নাগরিক কমিটি। আপনাদেরকে শান্ত আপনার কাছে যেতে চাই। বলা হয়েছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন যে অবস্থায় আছে, কেন শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছে, এটা একটি প্রশ্ন। এবং পাশাপাশি শুধুমাত্র যদি আমরা ক্যাডার, বিশেষ ক্যাডারের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে একদম চয়েস কিন্তু শুরু হয় একেবারে ফরেন ক্যাডার থেকে, এরপর পুলিশ, এরপর এডমিন, এভাবে কিন্তু ক্যাডারগুলো তারা চুজ করে এবং না পেরে শিক্ষা ক্যাডারটা সে দিয়ে দিচ্ছে। কেন, মানে এই যে শিক্ষায় এত অনীহা কেন, মানে এটা আসলে কীভাবে সংস্কার করলে শিক্ষাটাকে মানুষ ফার্স্ট চয়েস হিসেবে দিতে পারবে বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র যে শিক্ষা ক্যাডার নিচের চয়েসে দিচ্ছে না এটি শেষ না। সে শিক্ষা ক্যাডার হওয়ার পরে পরবর্তীতে তার যদি 2 বছর 3 বছর সময় থাকে, তার যদি চাকরির বয়স থাকে, সে চেষ্টা করে ওই 2-3 বছর 2টা পরীক্ষা দিয়ে অন্য ক্যাডারে শিফট করার জন্য। আপনি এই বছরও প্রায় 10-এর অধিক শিক্ষা ক্যাডার তারা শিফট করছে অন্য প্রশাসন ক্যাডার কিংবা পুলিশ ক্যাডারে। তার মানে অবস্থাটা ভয়াবহ, এটি নিঃসন্দেহে। এখন এই দোষ শুধুমাত্র আপনি শেখ হাসিনাকে দিলে হবে না, কারণ স্যাররা দুজন বলেছেন যে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, এখন আমাদের একটা সুযোগ আসছে। আমি মনে করি এই সুযোগের থেকে আমাদের বড় চ্যালেঞ্জ এসেছে। কীরকম, বাংলাদেশে যদি এই অলিগারদের যে ব্যবস্থা কিংবা ফ্যাসিস্টদের যে ব্যবস্থা, এই ব্যবস্থার যদি 100 প্রতিষ্ঠান থাকে, তার একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর 99টা যে প্রতিষ্ঠান, এই 99টা প্রতিষ্ঠান কিন্তু এখন এক্সিস্ট করে। স্যার বলেছে যে প্রত্যেকটা সেক্টরে ফ্যাসিস্টদের দোসররা আছে। কালচারাল সেক্টর দেখেন, শিক্ষা সেক্টর দেখেন, প্রশাসনিক সেক্টর দেখেন, এই প্রত্যেকটা কিন্তু আওয়ামী লীগ একটা অলিগার প্রতিষ্ঠান বানায় রেখে গেছে, যেই প্রতিষ্ঠানগুলো সব কিছু বাংলাদেশে আছে, শুধুমাত্র আওয়ামী লীগ পতন হয়েছে এবং তারা পালাইছে। তার মানে আমাদের এই ভয়ানক ব্যবস্থাটা এখনও আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কি আশা হারাই ফেলবো? না, আমাদের কী ধরনের সংস্কার প্রয়োজন? স্যার এখানে কথা বললেন যে আমাদের আসলে এই শিক্ষা ব্যবস্থা স্টুডেন্টদেরকে গিনিপিক বানানো হচ্ছে। গিনিপিক বানাইলে তো আমাদের এই যারা সম্মানিত শিক্ষকরা আছেন, উপাচার্যরা আছেন, কিংবা শিক্ষা সচিব, এই ধরনের প্রশাসনিক দায়িত্বে যারা থাকেন, তাদের প্রবলেম হয় না। কেন প্রবলেম হয় না? তিনি তার সন্তানকে বাংলাদেশে পড়ান না, তিনি তার সন্তান দেশের বাইরে পড়ান। এবং আমি জানি না পৃথিবীর কোনো রাষ্ট্রে এটা আছে কি না, যে একটা প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি শিক্ষার্থীদেরকে কিংবা মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদেরকে প্রত্যেক 2-3 বছর পর পর গিনিপিক বানানোর মতো সিলেবাস চেঞ্জ করা হবে, পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করা হবে, তারপর হচ্ছে তাদের একাডেমিক সিস্টেম চেঞ্জ করা হবে। এইটা যদি চেঞ্জ করা হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ল্যাব আছে, যেটা হচ্ছে শিক্ষা অনুষদে যেই ল্যাবটা আছে, তার মানে আপনি ল্যাবটা কেন রাখছেন? ল্যাবের কাজ হচ্ছে সেখানে আপনি একটা সিলেবাসের প্রস্তাবনা আসবে, সেখানে আপনি 2 বছর 3 বছর সেটাকে আপনি পরীক্ষা করবেন, কিছু শিক্ষার্থীদেরকে সেখানে নিয়ে এই কার্যক্রমটা কিভাবে চলে। আমি তো শুধুমাত্র ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা ভালো, সেটাকে এখানে এসে আমি ইম্পোর্ট করলেই আমার হবে না। আমার দেশের ইকোনমিক্যাল অবস্থা, আমার দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, এই বিষয়গুলো আমি একটু যোগ করি যে এটা এক্সপেরিমেন্ট হওয়া উচিত ছিল, ল্যাবে সেটি না করে টোটাল ওভারঅল সব শিক্ষার্থীদের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে। যেই স্যার নওগাঁ থেকে এসেছেন, নওগাঁর একটা গ্রামে যেই একটা মধ্যবিত্ত পরিবার, ওর পক্ষে তো এক্সপেরিমেন্টের পার্ট হওয়া সম্ভব না। এইটা এক্সপেরিমেন্টের পার্ট হবে কিছু পার্টিকুলার স্টুডেন্ট, তাদেরকে আবার সরকার সাবসিডি দিবে। যদি সেই ল্যাবের যে সে ক্ষতিগ্রস্ত হয়, সে যদি একটা ভিন্ন সিলেবাস পড়ে যদি সে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাকে এক্সট্রা টিচার দিয়ে আবার তাকে সেই সাবসিডি দিয়ে উঠায় নিয়ে আসবে। তার মানে টোটাল সিলেবাস সিস্টেম, যেমন আমি এই সরকারের ক্ষেত্রেও বলতে চাই যে এসে তাদের স্যার বললেন যে সিলেবাস বন্ধ করে দেওয়া হয়েছে। এটার আগে একটা যে কমিশন হয়েছে, কিংবা সরকার এখন যারা আছেন, তাদেরকে যদি আমরা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি বলি, বৈষম্যহীন বা কিংবা বৈষম্য বিরোধী পক্ষের শক্তি বলি, তাদের উচিত ছিল সিলেবাস বন্ধ করার আগে আইডেন্টিফাই করা যে এই সিলেবাস আমার প্রবলেমটা কী। এটা তো আমি শুধুমাত্র এরা এসে বন্ধ করলো, আগামীতে আরেকটা দল ক্ষমতায় আসবে, সে এসে আবার আরেকটা নতুন জিনিস চালু করবে, এদের তো কোনো সমাধান হচ্ছে না। তার মানে আগে প্রবলেমটা চালু করতে হবে, যেই নতুন সিস্টেমটা আসছিল, এই সিস্টেমে তো 2 বছর 3 বছর ছেলেগুলো অভ্যস্ত হয়েছে। এখন যদি বন্ধ করে আবার আমি পুরোনো সিস্টেমে চলে যাই, এই মাঝখানে যে 3টা বছর একটা শিক্ষার্থী দিল, তার ক্ষতিপূরণটা কে দিবে? এই জিনিসগুলো কেউ ভাবছে না। দ্বিতীয় সমস্যা যেটা, একজন শিক্ষক সেই তার যে প্রায় 50 লক্ষ শিক্ষার্থী আছে যারা বিভিন্নভাবে আমাদের এই উচ্চশিক্ষা কিংবা মাধ্যমিক শিক্ষার সাথে কানেক্টেড, এই 50 লক্ষ শিক্ষার্থীদের বিরুদ্ধে আমরা যখন শিক্ষার্থীদের স্টেক হোল্ডারকে ডাকি, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা একজন নওগাঁ থেকে একজন উপাচার্যকে এখানে নিয়ে এসেছেন। আমরা যখন স্টেক হোল্ডারকে নিয়ে কথা বলি, আমরা ঢাকার বাইরে কাউকে চিনি না এবং আমরা চিনি না। আমরা যদি বাংলাদেশের শিক্ষা একটা বড় একটা সেক্টর প্রাইভেট, আমরা তো এটাকে অস্বীকার করলে পারবো না, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে প্রাইভেটের মধ্যে 2-3টা ইউনিভার্সিটির বাইরে আমরা কাউকে আমরা মূল্যায়ন করি না। কিন্তু এরা কিন্তু দেশের মূল জনগোষ্ঠী না। আমরা কিন্তু, আমি জাহাঙ্গীরনগরে পড়েছি, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এরা কিন্তু দেশের মাইনরিটি। আমরা যদি অনেক ভালো করি, তাতে কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে না। আপনাকে ওই 50 লক্ষ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব কারা করছে? শিক্ষার স্টেক হোল্ডার, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার 4টা: শিক্ষার্থী, শিক্ষক, রাষ্ট্র এবং হচ্ছে অভিভাবক। এই 4টা স্টেক হোল্ডারকে আপনাকে একবারে রুট লেভেল থেকে চিন্তা করতে হবে, এবং এই চিন্তা করার মধ্য দিয়ে আমাদেরকে একটা
কমপ্লিট প্যাকেজ তৈরি করতে হবে। শিক্ষার উদ্দেশ্য যেটা, সেটা যদি আমরা শিক্ষা নিয়ে যারা কাজ করি তারা ভুলে যাই, তাহলে শিক্ষার কোনোদিনও সংস্কার হবে না। শিক্ষার উদ্দেশ্য যদি আমি মোটা দাগে 3টে উদ্দেশ্য বলি, একটা হচ্ছে মানুষের আচরণের ইতিবাচক এবং নৈতিক পরিবর্তন, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে একটা দক্ষ জনগোষ্ঠী তৈরি করা, এবং তৃতীয়ত হচ্ছে দেশের সার্বিক ইনোভেশন এবং গবেষণা ক্ষেত্রটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন আমার রাষ্ট্রের ডিসাইড করতে হবে যে তার প্রাইমারি উদ্দেশ্য কোনটা, কারণ এই 3টে সেক্টরে সে একটা নৈতিকতার একটা ছাপতে দিবে। কিন্তু বাংলাদেশে পরিবেশ বিজ্ঞান আছে, কিন্তু কোথাও কি এনভায়রনমেন্টাল এথিক্স পড়াচ্ছে না, স্যাররাও পড়াচ্ছেন না। স্যাররা যদি এনভায়রনমেন্টাল এথিক্স সাবজেক্ট খুলতে চায়, এই জন্য ইউজিসিতে তাদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য তাদের 3 মাস ঘুরতে হবে। কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সে কেন ইঞ্জিনিয়ারিং পড়ছে না? প্লেটো এবং অ্যারিস্টটলের আমল থেকে তারা একটা কথা বারবার বলে আসছে যে জ্ঞান মানুষকে অনেক শক্তিশালী বানাইতে পারে, কিন্তু জ্ঞান মানুষকে কখনো ভালো বানায় না। তো ভালো বানাবে কিভাবে, এটার জন্য তো আমাদের প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। আমার দক্ষ জনগোষ্ঠী দরকার দেশের কত পার্সেন্ট, আমার নৈতিক মানুষ আমার দেশে ইনোভেশন কত পার্সেন্ট করবে, এবং দেশের ইকোনমি কত পার্সেন্ট বুম করবে, এই ক্লিয়ার ভিশনটা গভর্নমেন্টের কাছে আছে কিনা। সেটা এতদিন আমরা ফ্যাসিস্টদেরকে গালি দিছি, এখন তো এই গভর্নমেন্টকে আমরা ওন করি, এটা তো আমাদের নিজেদের হাতে তৈরি করা গভর্নমেন্ট। এরা অতি দ্রুত এই সংস্কারের আগে প্রয়োজন হচ্ছে স্টেক হোল্ডার আইডেন্টিফাই করা, যে আসলে আমরা কার জন্য সংস্কার করছি। আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সংস্কার করছি, নাকি আমরা টোটাল দেশের পুরো ব্যবস্থার জন্য সংস্কার করছি? এবং অবশ্যই এই দেশের যারা শিক্ষা নিয়ে কাজ করবে তাদের অংশীজনরা বাংলাদেশের শিক্ষায় অভ্যস্ত হইতে হবে। নিজের ছেলেকে দেশ ইউরোপ ইংল্যান্ডে পড়ে, আপনি যে বলছেন না যে কেন বাইরে যায়, বাইরে যাওয়ার তো প্রবলেম না, অবশ্যই দেশের বাইরে যাবে, একটা মিথস্ক্রিয় হবে। আমার ছেলেটা যখন অনার্স পাস করবে, সে হায়ার ডিগ্রি করতে বাইরে যাবে, এসে আবার দেশকে কন্ট্রিবিউট করবে, এটা কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে আমি আমার ছেলেকে কখনোই আমার শিক্ষা ব্যবস্থায় টাচই করাইলাম, কিন্তু আমি এই শিক্ষা ব্যবস্থার জনক হয়ে গেলাম। এটা এভাবে তো সংস্কার হবে না। ধন্যবাদ জনাব শান্ত, আপনার কাছে আপনি আলোচনা মাঝখানে আপনার কাছ থেকে আমরা বিরতিতে চলে গিয়েছিলাম। আপনি বলছিলেন যে সংবিধান রাষ্ট্র কাঠামো আসলে গুরুত্বপূর্ণ, এই কাঠামোগুলো একবারই একদিনে বা খুব রাতারাতি ওভারনাইট পরিবর্তন করা সম্ভব নয়। সংস্কারের প্রয়োজনে আসলে আমাদের বাস্তবিক অর্থেই এখন কোন দিকে যাওয়া উচিত? আমার যেই প্রশ্নটি বা যেই আলোচনাটি ছিল, যে শিক্ষা ব্যবস্থায় আমরা বারবার বলার চেষ্টা করছি যে আমরা এদেরকে কেন ধরতে পারছি না, বিষয়টা হচ্ছে যে আমার একজন ইন্ডিভিজুয়ালকে রিমুভ করার থেকে, একজন ইন্ডিভিজুয়ালকে ধরার থেকে আমার এমন একটা সিস্টেম, আমরা আলোচনাটাও করছি সংস্কার নিয়ে, এমন একটা সংস্কার করে এমন একটা পদ্ধতির প্রবর্তন করা দরকার, যেই পদ্ধতিতে ওই রকম মানুষ তৈরি হবে না। এখন সেই জন্য আসলে আমাদের ধরতে পারছি না কেন, দেখেন আমি খুব দুঃখজনকভাবে বলি, জাহাঙ্গীরনগরে 5 আগস্টের পরে একটা হত্যাকাণ্ড হয়েছে শামীম মোল্লা নামে। তো শামীম মোল্লা এমন একজন অপরাধী ছিল যে তার হত্যাকাণ্ড না হলে তিনি হয়তো আদালতের মাধ্যমেই হয়তো ফাঁসি হয়ে যেত। তিনি খুনি ছিলেন, ধর্ষক ছিলেন, মাদক ব্যবসায়ী ছিলেন। কিন্তু 5 আগস্টের পরে বিপ্লবী সরকারের আমলে দেখা যাচ্ছে তিনি ঘুরে বেড়াচ্ছে, তিনি জাহাঙ্গীরনগরে এসেছেন, তিনি কিন্তু জেলে যান নাই। কিন্তু সেই হত্যাকাণ্ড হওয়ার পরে, সেই 1500-2000 শহীদের পরে ওখানে আন্দোলনকারীরা খুব বেশি আবেগাপ্লুত হয়ে গেছে, তাকে দেখে তাদের ইমোশন ধরে রাখতে পারে নাই, তারা তাদের আঘাত করছে, তিনি ক্যাম্পাসের বাইরে হসপিটালে গিয়ে পুলিশের হেফাজতে মারা গেছেন। সেই হত্যাকাণ্ডের যারা আসামি কিংবা সেই মারামারির যারা আসামি, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে ফেলছে। কিন্তু তার আগে 1500 মানুষকে যারা মারলো তাদের কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে না। সেই হত্যাকাণ্ডের আসামি কিভাবে, 1500 মানুষ হত্যাকাণ্ডের আসামি কিভাবে ক্যাম্পাসে আসে, এই প্রশ্নটা কিন্তু কেউ করছে না। কারণ কি, আমাদের ইতিমধ্যে আমরা শিক্ষা ব্যবস্থা বলি কিংবা হচ্ছে আমরা অর্থনৈতিক ব্যবস্থা বলি, কোনো কিছু কিন্তু বিচ্ছিন্ন দ্বীপ না, এটি পুরোপুরি একটা চেইন পুরো রাষ্ট্র ব্যবস্থার সাথে। এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের মধ্যে এখন রাজনৈতিক টেনশন শুরু হয়ে গেছে, আমাদের মধ্যে ক্ষমতার এখন টেনশন শুরু হয়ে গেছে, যে আসলে কোন প্রক্রিয়া হলে আমার জন্য ক্ষমতাটা সাস্টেনেবল হয়। এতে যদি আমার একজন অলিগার্ক, একজন ব্যবসায়ীকে আমাকে সাপোর্ট দিতে হয়, যিনি এই হত্যাকাণ্ড ঘটাইছে, তারপর আমি মনে মনে দেয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। এই ব্যবস্থা চলতে থাকলে বাংলাদেশের সংস্কার হবে না। কিন্তু আশার বিষয় হচ্ছে, আমি বিশ্বাস করি যেই ছাত্র জনতা, যাদেরকে রাজনৈতিক লিডাররা কিংবা যারা এই ধরনের এখনও চক্রান্ত করছে কিংবা যারা এখনও মনে করছে যে আমরা আবার একটা কুচক্রান্ত করে আমরা ক্ষমতায় আবার এই ধরনের অলিগারি ব্যবস্থা তৈরি করব, তারা হয়তো জানেন না যে গত 15 বছরে, গত 53 বছরে যেটা সম্ভব হয় নাই, সেটাই ছাত্ররা এবং জনতারা সেটা করে দেখাইছে। এইরকম 4-5টা বিপ্লব যদি তাদের করতে হয়, এই জন্য আমরা প্রস্তুত যে আমরা এটার একটা শেষ দেখে আমরা ছাড়তে চাই। সেই কারণে শিক্ষা ব্যবস্থা, উপাচার্য স্যার চলে গেলেন, তিনি থাকলে ভালো হতেন। উনি বলছিলেন যে আমাদের তো বাজেট কম। নিঃসন্দেহে আমি মনে করি যে বাংলাদেশের যেই পরিমাণ ইকোনমির ব্যবস্থা, তাতে বাজেট একেবারেই যথেষ্ট না। কিন্তু যেই বাজেটটা দেয়, এটি কি তারা মেনটেন করতে পারেন? এতদিন না হয় বলছেন যে
ফ্যাসিস্টবাদীরা ছিল, এখন যারা আছেন তারা এটিকে মেনটেন করতে পারবেন, এই জন্য কি তারা কমিটেড, এই প্রশ্নটি আমার তাদের কাছে। যেমন আমি জাহাঙ্গীরনগরের কথা জানি, গবেষণা ক্ষেত্রে প্রত্যেক বছর একজন শিক্ষককে 60,000 টাকা দেয়, এটি একেবারেই কম, এটি ফিল্ড ওয়ার্ক করার মতো টাকা না। কিন্তু এই 60,000 টাকা সবাইকে গড়পড়তায় দেওয়া হচ্ছে, একজন প্রফেসরকেও দেওয়া হচ্ছে 60,000 টাকা, একজন লেকচারকে দেওয়া হচ্ছে 60,000 টাকা। কিন্তু সেই 60,000 টাকা দিয়ে তিনি কি করছেন এটা কি কিন্তু কেউ খোঁজখবর নিচ্ছে, মূল্যায়নটা করছেন। মূল্যায়ন সেই 60,000 টাকা দিয়ে কিন্তু একজন জুনিয়র লেকচারার সে তার স্টুডেন্টদেরকে টিম করে ভালো একটা গবেষণা করে একটা পিয়ার রিভিউড জার্নালে, একটা স্কোপাস ইন্ডেক্স জার্নালে তিনি পাবলিশ করতে পারেন। কিন্তু তার মানে গত কয়েক বছরে 60,000 টাকা করে দেওয়া হলো এই 400-500 শিক্ষককে। এই 400-500 শিক্ষক যদি এক বছরে একটা জার্নালে 60,000 টাকাই বের করতো, তাহলে তো 400-500 স্কোপাস ইন্ডেক্স কিংবা হচ্ছে পিয়ার রিভিউড জার্নাল বের হতো। তার মানে আমরা শুধু বাজেটের আমাদের সমস্যাটা হয়ে গেছে কি, আমরা সবাইকে দোষারোপ করতে ব্যস্ত, কেউ দায়িত্ব নিতে চাই না। আমাদের রাষ্ট্র সংস্কার নিয়ে আমাদের অনেক, এই সরকার কেন স্লো, সরকার কেন পারছে না, এগুলো আমরা অনেক কথা বলি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব নিচ্ছি না। তার মধ্যেও আমরা কিছু ব্যবস্থা দেখছি। একজন বিশ্ববিদ্যালয়ে এসে তিনি সিট পাচ্ছেন না, তিনি রাজনৈতিকভাবে তিনি কেন মিছিল মিটিংয়ের কেন অংশীদার হবেন, তিনি তার রাজনৈতিক যে সঠিক যে আগ্রহটা, আকাঙ্ক্ষাটা, সেটা তিনি প্রকাশ করতে পারছেন না। কিন্তু লেজুর ভিত্তি থাকলে এটা কিভাবে সম্ভব? এই লেজুর ভিত্তি বিশ্ববিদ্যালয় হল সংসদ বা ইউনিভার্সিটি যদি আমরা ছাত্র সংসদগুলোর কথা বলি, সেগুলো তো এখনো অচল। এক্স্যাক্টলি, এই ছাত্র সংসদটা দিতে হবে, কিন্তু এই ছাত্র সংসদটা দেওয়াটাই আসলে সমাধানটা হচ্ছে আসলে ইন্টেনশন। আমরা বললাম আমরা আসলে কোন জায়গায় যেতে চাই, এই লেজুরের সংজ্ঞায়ন করাটাও প্রয়োজন। মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তিনি জামাতের লেজুর না, কিন্তু আমরা কি অস্বীকার করতে পারবো যে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে? এখন যদি বিএনপি বলে যে আসলে ছাত্রদল আমার লেজুর না, তাহলে কি আমি আসলে অস্বীকার করতে পারবো? তার মানে এই ক্যাম্পাসগুলোতে যারা ভবিষ্যতে রাজনীতি করবে, ছাত্র রাজনীতি করবে, সেটা শিবির করুক, ছাত্রদল করুক, কিংবা হচ্ছে অন্য কোনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব লোকজন ক্যাম্পাসগুলোতে রাজনীতি করুক, তাদের ডিসাইড করতে হবে যে আমরা পুরনো ধাঁচের রাজনীতি বাদ দিয়ে ফরম্যাটটা কি হবে, আমাদের নিজেদের জাহাঙ্গীরনগরে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কি হবে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মতামতের প্রতিক্রিয়া জানাবে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কি হবে, ছাত্রদলের কমিটি কি হবে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্ধারণ করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মীরা নির্ধারণ করবে। এটি তো উপর থেকে প্রেসক্রিপশন আসার কথা না। সো আমার কথা হচ্ছে যে আমরা যে পুরো ব্যবস্থাটা সংস্কার করতে পারছি না, এটার মূল একটা জায়গা হচ্ছে যে আমাদের এই সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যে সংবিধানের আদলে এখন দেশে চলছি, এটা একটা জগাখচির অবস্থা। এই সংবিধান বাতিল করার কথা যখন খালেদা জিয়ারা বিরোধী দলে ছিলেন, যখন হামলা মামলা শিকার হয়েছেন, তারা খালেদা জিয়া নিজে বলেছেন যে রাষ্ট্র ক্ষমতায় আসার পর সংবিধান বাতিল হবে আমাদের প্রথম কাজ। যখন বিভিন্ন বিরোধী গ্রুপগুলো বলছে সংবিধান আমাদেরকে একটা স্বৈরাচারী পন্থায় নিয়ে গেছে, তার মানে এখন এই রাজনৈতিক ঐক্যটা আমরা খুঁজে পাচ্ছি না। এই রাজনৈতিক ঐক্যটা যদি তৈরি না হয়, তাহলে আমাদের এই একটা পার্টিকুলার সেক্টর আমাদের সংস্কার হবে না, কিন্তু আমাদের আলাপটা চালাই যেতে হবে। আজকের বিপ্লবের পরে সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমি একজন উপাচার্যকে বলতে পারছি যে আপনি আপনার সন্তানকে দেশে পড়াবেন না বাইরে পড়াবেন, এটা সিদ্ধান্ত নিয়ে আপনি সিদ্ধান্ত নেন আপনি উপাচার্য থাকবেন কি থাকবেন না। তিনি বলতে পারছেন যে আসলে আমার ইউজিসিতে এই প্রবলেম আছে। অন্য যে কোনো সময় বাংলাদেশে এই গত 53 বছরে, শুধু আওয়ামী লীগের ফ্যাসিস্ট সময় না, গত 53 বছরে একজন উপাচার্য যদি বলতেন যে ইউজিসি ঠিকমতো কাজ করে না, পরের দিন তিনি উপাচার্য থাকতে পারতেন না। হ্যাঁ, তো আজকে আমরা এটা বলতে পারছি। আমরা দেখেছি কয়েকদিন আগে নাহিদকে সামনে নিয়ে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাটপার বলে স্লোগান দিছে। এটাই একজন আইসিটি মিনিস্ট্রি উপদেষ্টা, তার সামনে শিক্ষার্থীরা বাটপার বলে স্লোগান দিতে পারছে, তিনি সেখানে গিয়ে মঞ্চে গিয়ে বলছেন যেটা আমাদের ব্যর্থতা। এটা অন্য একটা সময় হইলে ছাত্রলীগ তাদেরকে পিটায় মারা ফেলতো। সো এটা হচ্ছে আমাদের পরিবর্তন যে সম্ভব তার প্রথম ধাপ, যে আমরা সবাই কথা বলতে পারছি। আজকে আমি এখানে কথা বলতে পারছি, এটাই পরিবর্তনের প্রথম ধাপ। কিন্তু আমাদের শেষ ধাপে যাইতে হবে। যখন হাসনাত আব্দুল্লাহর মতো একজন সমন্বয়ককে বলতে শোনা যায় যে আমাদের জন্য প্রস্তুত ফাঁসি কিংবা অন্য কিছু, এরকম ফেসবুকে উনি প্রকাশ্যে বলছেন যে বিপ্লবীরা সব সময় কিন্তু একটা টার্গেটে থাকে, তো সেই জায়গায় এই আশঙ্কা সত্যি না হোক সেই দোয়া করি। এবং বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর যে আসলে সর্বশেষ প্রচেষ্টা এখনো চলছে, সেটি আসলে কোন পর্যায়ে? 1 মিনিটে একেবারে সংক্ষেপে বলবো যে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে গত 2 দিন যাবত যেই আমরা ফেসবুক সামাজিক মাধ্যমে দেখছি যে আসলে প্রতি বিপ্লবের বিরুদ্ধে যে মানুষগুলো আছে তারা এই আশঙ্কাটা করছেন এবং তারা সেটার পক্ষে লিখছেন। এটা একটা পজিটিভ জায়গা যে এই ছেলেগুলো দেখেন, হাসনাত, সার্জিস কিংবা এই যারা বিপ্লবের সাথে ছিল, এরা কিন্তু চাইলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো। এরা যদি আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির মতো, তাহলে কি চরিত্র এদের হইতে পারতো, এরা করতে পারতো, কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশের বাইরে চলে যেতে পারতো। তোরা এখনো জীবন দেওয়ার জন্য প্রস্তুত। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন এখন সময় এবং বিপ্লবের আগের সময়। তো আমরা মনে করি যে প্রকৃতভাবে আমাদের এই আন্দোলনকারীদের অনেকের মধ্যে এই চেতনাটা আছে, এই আকাঙ্ক্ষাটা আছে যে আমরা 5 তারিখের আগে চাইলে মরে যেতে পারতাম। যখন জুলাই অভ্যুত্থান চলে তখন কেউ জানতো না শেখ হাসিনা এত দ্রুত পড়ে যাবে। তো প্রত্যেকটা মানুষ যখন ছেলেগুলো ডিবি অফিসে ছিল তখন তাদেরকে গুম করে ফেলতে পারতো, মেরে ফেলতে পারতো। তো প্রত্যেকে, যেমন আমি যখন 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আমার সামনে 8টা লাশ পড়েছে সাভার আশুলিয়ার যে রোডে,
তা আমি জানি যে আমি দৌড়াচ্ছি আর আমার পাশের ভাইটা লাশ পড়ে গেছে, আমি জানি যে আসলে ওইখানে ওই গুলিটা আমার গায়ে লাগতে পারতো। এই যে চেতনা, এই চেতনাটাকে আমাদের বাঁচায় রাখতে হবে। এবং আমার আগামীর বাংলাদেশে তারাই রাজনীতি করতে পারবে যারা এই ছেলেগুলোর চেতনাকে পুঁজি করতে পারবে। আমি পুঁজি করাটা পজিটিভ অর্থে বলছি। এই ছেলেগুলোর চেতনাকে ক্যাপিটালাইজ করতে হবে, সেটা বিএনপি হোক, জামাত হোক, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক, প্রত্যেককে এই জুলাই বিপ্লবের যারা ধারণ করে এবং এই জুলাই বিপ্লবের এই যে আমাদের এই তরুণদের মধ্যে যে স্পৃহা, এই মাথাগুলোকে যদি গুরুত্ব না দেয়, এই পুরনো দিনের রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে, গত 15 বছর প্রত্যাখ্যান করে দেখাইছে এবং যেটা আগামীতেও সম্ভব না, সেটি করবে। এবং আগামীতে সে প্রত্যাখ্যান করবে। যে বড় রাজনৈতিক দল, এর কোনো সমস্যা নাই, কিন্তু তাকে এই চেতনার এই তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা সেটিকে কাউন্ট করতে হবে। ধন্যবাদ Count করে আপনাদেরকে, রাজনীতি করতে হবে। ধন্যবাদ।